আচ্ছা, আপনি আপনার এসএপিতে ঢুকে যাবেন, লগ ইন করে নেবেন। আচ্ছা, আগের দিন আমরা ফিল্ড স্ট্যাটাস অবধি করেছিলাম, ঠিক আছে। আজকে আমাদের যেটা টপিক শুরু হবে সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। ফার্স্ট অফ অল হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে। চার্ট অফ অ্যাকাউন্টস কি? চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে ইট ইজ এ বাকেট হোয়ার উই স্টোর জিএলস। মানে যখনই যে কোনো জায়গা থেকে যে জিএল ক্রিয়েট করব, সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হবে, দ্যাট ইজ কল্ড চার্ট অফ অ্যাকাউন্টস। জিএল যেখানে গিয়ে স্টোর হবে সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। মানে জাস্ট জিএল এর স্টোরিং এরিয়া, রাইট। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে জিএল এর স্টোরিং এরিয়া, এই চার্ট অফ অ্যাকাউন্টস তিন রকম টাইপের হয়, থ্রি টাইপস। There are three types chart of accounts. Number one, operating chart of accounts. Number two, group chart of accounts. Number three, country specific chart of accounts. তাহলে কি কি হলো? অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস এবং কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসটা কী হচ্ছে, যে যখনই আমরা আমাদের 99% কাজ সবই আমরা অপারেটিং দিয়েই করব, ঠিক আছে। যখনই আমরা যে কোনো জায়গা থেকে জিএল ক্রিয়েট করব, সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হবে, দ্যাট ইজ কল্ড অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। যে কোনো জিএল যেখান থেকে ক্রিয়েট করবো সেটা যেখানে গিয়ে স্টোর হবে, দ্যাট ইজ কল্ড অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। তাহলে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসটা মানে কি? যে কোনো জায়গা থেকে না, ডে টু ডে বিজনেস ট্রানজ্যাকশানসের জন্য, যে কোনো ডে টু ডে বিজনেস ট্রানজ্যাকশানসের জন্য যখন জিএল ক্রিয়েট করব, সেই জিএলটা যে চার্ট অফ অ্যাকাউন্টসে স্টোর হয় তাকে বলা হয় অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। এখন ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসবে, হোয়াট ডু মিন বাই ডে টু ডে বিজনেস ট্রানজ্যাকশানস? ডে টু ডে বিজনেস ট্রানজ্যাকশানস কাকে বলে? ধরুন আমি আজকে রেন্ট পেমেন্ট করব। রেন্ট পেমেন্ট করতে গেলে তাহলে আমাকে রেন্টের জিএল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। যখনই রেন্টের জিএল অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেই জিএল অ্যাকাউন্টটা আলটিমেটলি গিয়ে স্টোর হবে যে চার্ট অফ অ্যাকাউন্টসে, সেটাকে বলা হয় আপনার অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। রেন্টের জিএল অ্যাকাউন্টটা যখনই ধরুন আমি একটা নতুন করছি, রেন্ট পেমেন্ট করব, ঠিক আছে। রেন্ট পেমেন্ট করতে গেলে রেন্টের জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি ফার্স্ট টাইম পেমেন্ট করি, ওকে। তো রেন্টের জিএল অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করব, সেই জিএল অ্যাকাউন্টটা যেখানে গিয়ে স্টোর হবে, দ্যাট ইজ কল্ড অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, ওকে। এবার ধরুন কালকে আমি প্রিন্টিং স্টেশনে পেমেন্ট করব, ঠিক আছে। ওকে, কালকে তাহলে প্রিন্টিং স্টেশনের চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে প্রিন্টিং স্টেশনের চার্ট অফ অ্যাকাউন্টসটা কোথায় গিয়ে স্টোর হবে? না আবার সেই অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে। এবার ধরুন তারপরের দিন আমি ট্রাভেলিং পেমেন্ট করছি, তাহলে ট্রাভেলিংয়ের জিএলটা ক্রিয়েট করব। সেমভাবে ট্রাভেলিংয়ের জিএলটা গিয়ে কোথায় স্টোর হবে? অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে, ঠিক আছে। তো যখনই আমি নতুন কোনো জিএল ক্রিয়েট করব, সেই জিএলটা যখন গিয়ে ফার্স্ট টাইম স্টোর, ভালো করে শুনুন, ফার্স্ট টাইম স্টোর ইজ কল অপারেটিং। এবার ধরুন ফার্দার আপনি আবার প্রিন্টিং স্টেশনে পেমেন্ট করবেন, ঠিক আছে। একবার হয়ে গেছে, আবার পেমেন্ট করবেন। তো এখন যে প্রিন্টিং স্টেশনে পেমেন্ট করবেন, এটা কিন্তু অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের ব্যাপার নয়। কারণ কি?
অলরেডি আপনার জিএলটা ক্রিয়েট হয়ে গেছে, কারণ চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে অনলি জিএল স্টোর হয়। ভালো করে শুনুন ম্যাডাম, অনলি জিএল, নট এন্ট্রি, অনলি জিএল। তো জিএল তো একবার ক্রিয়েট হয়ে গেছে, একবার যখন জিএলটা ক্রিয়েট হয়ে গেছে সেকেন্ড টাইম সেটাকে আর ক্রিয়েট করার দরকার নেই। তাহলে আবার ফার্দার যখন আমি এন্ট্রি করব তখন কিন্তু আমাকে আর সেটা ক্রিয়েট করতে হচ্ছে না। সেই জন্য সেকেন্ড টাইম যখন এন্ট্রি বা তারপরে যতবারই এন্ট্রি হোক না সেটা কিন্তু অপারেটিং হচ্ছে না, কারণ অপারেটিংয়ে যাচ্ছে না সেটা, কারণ সেখানে তো জিএল ক্রিয়েট হচ্ছে না। তার মানে কি দাঁড়াচ্ছে, যখন কোনো নতুন জিএল ক্রিয়েট করছি ফর দ্য পারপাস অফ ডে টু ডে ট্রানজ্যাকশানস, তখন যে জিএলটা গিয়ে যে চার্ট অফ অ্যাকাউন্টসে স্টোর হয়েছে দ্যাট ইজ কল্ড অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। ক্লিয়ার? এরপর আসছি গ্রুপ। হ্যাঁ বলুন। যদি আপনাকে সেই স্টেশনারি পেমেন্ট করবার জন্য নিয়ে স্টেশনারি জিএলটা ক্রিয়েট করতে হয়, তাহলে ডেফিনেটলি সেটা অপারেটিংয়ে যাবে ওই জিএলটা। বাট যদি দেখা যায় আপনি স্টেশনারি পেমেন্ট করছেন না, যে কিনছেন, বা ওই স্টেশনারি অ্যাকাউন্টটা অলরেডি বানানো আছে, আপনার ওটা হচ্ছে অপারেটিংয়ে যাবে না, কারণ হচ্ছে জিএল তো অলরেডি ক্রিয়েট। চার্ট অফ অ্যাকাউন্টসের শুধুমাত্র জিএল, ঠিক আছে? এক্স্যাক্টলি, যখন নতুন, তাহলে কি বাকেটটা থেকে হিট করছে, বাকেটটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ কল অপারেটিং। নেক্সট হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস। সাধারণত গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস ব্যাপারটাকে আগে ফার্স্ট ভালো করে বুঝতে হবে। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস কি? এই নর্মালি যখন চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবো অপারেটিং, এইটা কিন্তু আমাকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করতে হবে, যেটা আমরা আগে করেছি ফিসকাল ইয়ার, ফিল্ড স্ট্যাটাস, বা কোম্পানিকে কোম্পানি কোডের সঙ্গে এই যে অ্যাসাইন করেছি। সেই জন্য ফিসকাল ইয়ার, ফিল্ড স্ট্যাটাসের মতো নর্মাল যে চার্ট অফ অ্যাকাউন্টস সেটাও কিন্তু আমাকে কোম্পানি কোডে অ্যাসাইন করতে হবে, রাইট? বাট গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসটা কি? ফার্স্ট হচ্ছে গ্রুপ ব্যাপারটাকে বুঝতে হবে আপনাকে। আমরা গ্রুপ কথাটা বিভিন্নভাবে মিনিং করতে পারি। ফার্স্ট অফ হচ্ছে গ্রুপ বলতে যেমন বোঝায়, আমরা যেটা আপনার প্রথমে গ্রুপ অফ কোম্পানি ওই ব্যাপারটা বুঝেছিলাম, একটা টোটাল গ্রুপ, তার মধ্যে যত ডিফারেন্ট কোম্পানি আছে, কোম্পানি কোড আছে, ওকে, কোম্পানির বিজনেসকে কোম্পানি কোড বলে জানি, এটা হিসাবেও গ্রুপ করা যেতে পারে। অথবা একটা পার্টিকুলার কোম্পানি কোডের মধ্যে কয়েকটা এক্সপেন্ডিচারকে একসঙ্গে মিলেও আপনি এটা গ্রুপ বানাতে পারেন, ঠিক আছে? কীরকম ব্যাপারটা? আপনি চাইছেন আপনার কোম্পানি কোডে রেন্ট, প্রিন্টিং স্টেশনারি, ইলেকট্রিসিটি, এই তিনটে এক্সপেন্ডিচার আপনি চাইছেন যে একসঙ্গে এর হিসাবটা দেখতে কত খরচা হয়েছে, ঠিক আছে? কারণ এটা ডে টু ডে বেসিসে হচ্ছে, ইলেকট্রিসিটি, রেন্ট, প্রিন্টিং স্টেশনারি, এইরকম কিছু। তো আপনি বলবেন যে আমি তিনটে জিএলকে আলাদাভাবে চুজ করে ব্যালেন্স বার করে দেব, ঠিক আছে? বাট এখন কোয়েশ্চেনটা হচ্ছে, যখন আপনি চুজ করে ব্যালেন্সটা বার করবেন, তাহলে কি হচ্ছে, একটা কোশ্চেন অফ অপারেশন থেকে যাচ্ছে। তো আমরা যদি সেটাকে না করে একটা পার্টিকুলার জিএলকে ভালো করে বুঝুন, একটা পার্টিকুলার জিএল ক্রিয়েট করলাম, সেই জিএলের সঙ্গে এই তিনটে এক্সপেন্ডিচারকে লিঙ্ক করে দিলাম, ওকে? আমি যখন রিপোর্ট দেখব, ও যে জিএলটাতে লিঙ্ক করেছি সেই জিএলটার ডিসপ্লে দেখব। যখনই সেই জিএলটাকে ডিসপ্লে দেখব, তখনই এই তিনটে এক্সপেন্ডিচার আলাদা করে শো করে দেবে। ব্যাপারটা কীরকম হলো একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, আমি বুঝিয়ে আরও এক্সপ্লেন করে বলছি। ধরুন রেন্ট, প্রিন্টিং স্টেশনারি, ইলেকট্রিসিটি, আপনি চাইছেন এই তিনটে এক্সপেন্ডিচারকে অ্যাট এ টাইম একটা রিপোর্টিংয়ে দেখতে, অ্যাট এ টাইম রিপোর্টিং দেখবেন। তো আপনি বলবেন যে আমি তো তিনটে এক্সপেন্ডিচারকে আলাদাভাবে আমি একটা জিএলের যেমন রিপোর্টিং হবে সেরকম রিপোর্টিং টিকট দিয়ে বার করতে পারি। হ্যাঁ, ফাইন, বার করতে পারেন। বাট সেক্ষেত্রে আপনাকে তিনটে জিএল আলাদাভাবে চুজ করতে হচ্ছে। আপনার হয়তো 300 জিএল আছে, আউট অফ 300 আপনাকে ফাইন্ড আউট করতে হচ্ছে তিনটে জিএল। বাট আমি যদি সেইটা না করি, ঠিক আছে, নিশ্চয়, শিওর, ক্যারি অন।
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, এবার ধরুন এই যে তিনটে এক্সপেন্ডিচার আপনি চাইছেন একটা হিসাব দেখতে, যে কোনো সময় আমি জিজ্ঞেস করতে পারেন যে আমার এইখানে পজিশন কী আছে। ঠিক আছে, তাহলে আপনি যখন অপারেটরকে জিজ্ঞেস করবেন, অপারেটর তাহলে কী করবে, টি কোড দেবে জিএল দেখার, তারপর তার আপনার টোটাল যত জিএল আছে সেখান থেকে তিনটে জিএলকে ফাইন্ড আউট করবে, করে আপনাকে রিপোর্ট দেবে। তো ইট উইল টেক টাইম। তো আমি যদি একটা এরকম সিস্টেম করি, তিনটে জিএলকে একটা জিএল ক্রিয়েট করব, তার সঙ্গে তিনটাকে লিঙ্ক করে দেবো। কীরকম ব্যাপারটা হলো, ধরুন আমি একটা গ্রুপ জিএল ক্রিয়েট করছি, স্যার ধরে নিলাম যে গ্রুপ এক্সপেন্সেস বলে তার নাম দিলাম। ঠিক আছে, যেটা যে যা ইচ্ছা এক্সপেন্স দিতে পারি। তো রেন্টকে ওর সঙ্গে লিঙ্ক করে দিলাম, ইলেকট্রিসিটিকে ওর সঙ্গে লিঙ্ক করে দিলাম, প্রিন্টিং স্টেশনকে লিঙ্ক করে দিলাম। এগুলো না অনেক পরে শেখাবো, একদম লাস্ট মানে যখন অ্যাডভান্স স্টেজে যাবেন। এবার হচ্ছে আমি জাস্ট এক্সপ্লেনটা করে দিচ্ছি, কারণ গ্রুপ জিএল কেউ ডিসকাস করতে চায় না, কারণ গ্রুপ জিএলটা আলটিমেটলি সবাই অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, তো এইবার যখন আপনি রেন্ট পেমেন্ট করলেন 500 টাকা, তাহলে আপনার গ্রুপ এক্সপেন্সেস কত হবে, 500। আপনি প্রিন্টিং স্টেশনারি পেমেন্ট করলেন 1000 রুপিস, তাহলে গ্রুপের এক্সপেন্সেস কত হবে, 1500, কারণ 500 ফর রেন্ট অ্যান্ড 1000 ফর প্রিন্টিং স্টেশনারি। ওকে, ট্রাভেলিং পেমেন্ট করলেন 2000, তাহলে ট্রাভেলিংয়ের এক্সপেন্সেস 2000, বাট গ্রুপ এক্সপেন্সেস কত হবে, 3500। আপনি যখন গ্রুপ এক্সপেন্সকে ডিসপ্লে দেখাবেন, তখন এই তিনটে জিএল আলাদাভাবে ডিসপ্লে করে দেবে, ফর রেন্ট 500, ফর ইলেকট্রিসিটি 1500, ফর ট্রাভেলিং 2000, টোটাল 3500। অ্যাট এ গ্লাস আপনার টোটাল রিপোর্টটা চলে আসবে, জাস্ট ওয়ান টি কোড, শুধু একটা জেলকে চুজ করবেন। দিস ইজ কল গ্রুপ অফ কনসলিডেশন। ঠিক আছে, এটা আমি জাস্ট একদম মানে ইজিয়েস্ট ওয়েতে আপনাকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস একটা ক্রিয়েট করতে হবে। ন্যাচারালি জিএল তো ক্রিয়েট করলে জিএল তো চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে হবে। ঠিক আছে, ন্যাচারালি গ্রুপ জিএল আপনার অপারেটিংয়ে যাবে না, তাহলে গ্রুপ জিএল ক্রিয়েট করতে হলে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের কনসেপ্ট, রাইট। নেক্সট কনসেপ্ট, কান্ট্রি স্পেসিফিক। হ্যাঁ বলুন। গ্রুপ ইজ নট নেসেসারি। গ্রুপ যদি আপনার ক্লায়েন্ট মনে করে তখনই ক্রিয়েট করে, আদারওয়াইজ নাও ক্রিয়েট করতে পারে। গ্রুপ ইজ নট নেসেসারি। হ্যাঁ, গ্রুপ ইজ নট নেসেসারি। ঠিক আছে, তো এবার প্রশ্নটা হচ্ছে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসটা কি, কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন, কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ কিছু কিছু এক্সপেন্ডিচার হয়, যে এক্সপেন্ডিচারগুলো ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট। কীরকম, ফার্স্ট হচ্ছে ট্যাক্সের রুলস, ট্যাক্স ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট হয়। পার্সেন্টেজেস অফ ডেপ্রিসিয়েশনস, it will be also different to different. ওকে, তো এই যে ডিফারেন্স আপনি চাইছেন যে আপনার ডেপ্রিসিয়েশনগুলো ডিফারেন্ট অ্যাসেটের জন্য ডিফারেন্ট পার্সেন্টেজের ডেপ্রিসিয়েশনস, বা আপনার ইনকাম ট্যাক্সের বা আদার্স কোনো আদার্স যে ট্যাক্সগুলো আছে, ঠিক আছে, এই ট্যাক্সের এগুলোর টোটালটা একবারে জাস্ট লাইক এ গ্রুপে যেমন আমি এক্সপেন্ডিচার দেখেছি, এখানে হচ্ছে লিগাল জিনিসটা দেখছি। ঠিক আছে, কনসেপ্ট মোরলেস সেম। ঠিক আছে, কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস শুধুমাত্র কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ যে ধরনের এক্সপেন্ডিচারগুলো হয় সেগুলোকে দেখার জন্য, নাথিং এলস। কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ ডিফার করে ডেপ্রিসিয়েশনস, ইনকাম ট্যাক্স বা আদার্স ট্যাক্স, এভরিথিং। এই টোটালটা গেল আপনার হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ চার্ট অফ অ্যাকাউন্টস। তাহলে আমরা ফার্স্ট আগে চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করব। আগে OB13,
নিউ এন্ট্রিজ, চার্ট অফ অ্যাকাউন্টসের কোড দিয়ে দিন, আমি কোম্পানি কোডের নামই করুন, মনে রাখতে সুবিধা হবে। ডেসক্রিপশন লিখুন। না না না, আপনি এরকমভাবে দেখুন ডেসক্রিপশনগুলো কী করবেন, যে যে সাবজেক্টটা বানাচ্ছেন তার উপর ড্যাশ দিয়ে কোম্পানি কোড লিখে দেবেন, চার্ট অফ অ্যাকাউন্ট সব বলে ড্যাশ দিয়ে কোম্পানি কোডটা লিখে দেবেন শুধুমাত্র, ব্যাস। এতে মনে রাখতে সুবিধা হবে। এই ডেসক্রিপশনে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন হয় না। মেনটেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ম্যাডাম এই যে ক্লাসগুলো পাঠাচ্ছে না, ডাউনলোড নিয়ে নেবেন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে, কারণ ডিলিট করে দিতে হয় না, কারণ ড্রাইভ ভরে যায়। আচ্ছা, লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার মানে ফার্স্ট আগে জানুন যে লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার বলতে কী বোঝায়। আমরা সাধারণত জিএলগুলো নিউমেরিক ফিগারে ক্রিয়েট করি, নিউমেরিক ফিগারে, ঠিক আছে। নিউমেরিক ফিগারে যখন ক্রিয়েট করব তখন কি হবে, তাহলে আমাকে নিউমেরিক ফিগার দিতে হবে 1 2 3 4 5 6 এরকমভাবে নাম্বার দিতে হবে। তো এই যে নিউমেরিক ফিগারে যে ক্রিয়েট করছি, এই নিউমেরিক ফিগারে ক্রিয়েট করলে আলটিমেটলি এর ম্যাক্সিমাম লেন্থ কত বড় হতে পারে, হায়েস্ট লেন্থ কত বড় হতে পারে। ম্যাক্সিমাম লেন্থ হতে পারে 10 ডিজিট, ঠিক আছে, ম্যাক্সিমাম লেন্থ 10 ডিজিট, না ম্যাক্সিমাম 10। এবার আপনি যদি 5 ডিজিট করেন তাহলে 5 ডিজিট মানে কত জিএল, কত লাস্ট ম্যাক্সিমাম কত জিএল হবে। 5 ডিজিট মানে হায়েস্ট নাম্বার অফ 5, মানে নট 5টা নয়, 99,999। 5 ডিজিট মানে আপনি মোট একটা কম 1 লাখ জিএল ক্রিয়েট করতে পারবেন। হায়েস্ট লেন্থ হচ্ছে 10-এর বেশি করা যায় না, ঠিক আছে। তো এখানে আমি 4-5 কিছু করে দিন, বেশি তো করে লাভ নেই, কারণ বেশি বড় করলে আগে জিরোগুলো চলে আসবে। লেন্থ মানে হচ্ছে যখন জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে নাম্বার দিতে হবে, 1 2 3 4 করে সব পরপর নাম্বার দিতে হবে, ঠিক আছে। এই নাম্বারের লেন্থ কত ডিজিটের হবে, কত হায়েস্ট, ঠিক আছে। 2 ডিজিট মানে দুটো নয় ম্যাক্সিমাম, 3 ডিজিট মানে ম্যাক্সিমাম 3টে নয়, 4 ডিজিট মানে 4টে নয়, এইরকম আর কি, ঠিক আছে। আপনি দিন না, আমরা 10-এর মধ্যে যা ইচ্ছা ফিগার দিয়ে দিন, 4 5 6 যা ইচ্ছা দিয়ে দিন না, কনসেপ্টটা বুঝে নিলেই হলো, ব্যাস হলো। আচ্ছা, এবার দেখুন ইন্ট্রিগেশনে কন্ট্রোলিং ইন্ট্রিগেশন করা আছে কি, ম্যানুয়াল কন্ট্রোলিং অফ কস্ট এলিমেন্ট, ঠিক আছে, ম্যানুয়াল ক্রিয়েশন অফ কস্ট এলিমেন্ট। তার মানে এখানে যখন ম্যানুয়াল করা রয়েছে ডেফিনেটলি এর তলায় একটা অটোমেটিক রয়েছে, দেখুন এখানে অটোমেটিকও রয়েছে, এটা খুব ভালো করে বুঝবেন। ফার্স্ট অফ অল হচ্ছে কস্ট এলিমেন্ট ব্যাপারটা কি। কস্ট এলিমেন্ট হচ্ছে আমরা যে এক্সপেন্ডিচার ক্রিয়েট করি, বেসিক্যালি এক্সপেন্ডিচার, ঠিক আছে, অনেক সময় ইনকামও হয়, বেসিক্যালি এক্সপেন্ডিচার যেগুলো ক্রিয়েট করি সেই এক্সপেন্ডিচারগুলো একটা কস্টের এক একটা এলিমেন্ট। এলিমেন্ট মানে কি, এলিমেন্ট মানে একটা পার্ট, একটা টোটাল জিনিসের কস্ট যখন আপনি ফাইন্ড আউট করবেন তাহলে ওই জিনিসটাতে টোটাল কত এক্সপেন্ডিচার লেগেছে, দ্যাট উইল বি দ্য কস্ট অফ দ্য কস্ট এলিমেন্ট, ওকে। তো এই কস্ট এলিমেন্ট হচ্ছে আপনার এক্সপেন্ডিচারের জিএলগুলো, ঠিক আছে। আবার সব এক্সপেন্ডিচারই যে কস্ট এলিমেন্ট হবে তা নয়, যেগুলো এক্স্যাক্ট কস্ট সেগুলো। এবার প্রশ্ন হচ্ছে এখানে বলছে ম্যানুয়াল ক্রিয়েশন অফ কস্ট এলিমেন্ট। এখন আমরা জানি আমরা যখনই কোনো জিএল ক্রিয়েট করব সেই জিএলটা গিয়ে কোথায় স্টোর হবে না, চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে। যে কোনো জিএল ক্রিয়েট করলে সেই জিএলটা স্টোর হয় কোথায় না, আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে।
তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এই যে কস্ট এলিমেন্টের ক্রিয়েশনের জায়গাটাকে ম্যানুয়াল না করে অটোমেটিক করে দিই, তাহলে এই চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে শুধু তো এক্সপেন্ডিচার স্টোর হবে না, এখানে ইনকাম স্টোর হবে, এখানে অ্যাসেট হবে, এখানে লাইবিলিটি হবে। তাহলে আমরা খুব ভালোভাবে জানি অ্যাসেট, লাইবিলিটি এগুলো কোনো দিন কস্টের কোনো এলিমেন্ট হয় না, ঠিক আছে, অনলি এক্সপেন্ডিচার এগুলোই আসে। তাহলে আপনি যদি কোনো কারণে এখানে অটোমেটিক করে দেন, তখন কী হবে, প্রত্যেকটা জিএল কিন্তু পার্টিসিপেট করে যাবে একটা একটা কস্ট এলিমেন্ট হিসেবে, ঠিক আছে। তাহলে আপনার কস্ট টেকিংয়ের যে রিপোর্টিংটা বানাবেন সিওতে গিয়ে, তার রিপোর্টিংটা কিন্তু ভুলভাল হয়ে যাবে। সেই জন্যে আমার যে যে জিএলগুলো কস্ট এলিমেন্টে লাগবে, আমি সেইগুলোকে ম্যানুয়ালি ক্রিয়েট করে নেব যখন আমার কস্টিং এলিমেন্ট তৈরি করার দরকার হবে, ঠিক আছে। তো সেই জন্যে আমি এখানে বলে দিচ্ছি, কন্ট্রোলিং ইন্টিগ্রেশন মানে হচ্ছে কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে যখন পার্টিকুলার কোনো জিএল কস্ট এলিমেন্টে যাবে, সেটা আমি ম্যানুয়ালি ক্রিয়েট করে নেব। কিন্তু আমি যদি এখানে যদি অটোমেটিক করে দিই, তাহলে সমস্ত জিএলই পার্টিসিপেট করে যাবে, অল জিএলস, এক্সপেন্ডিচার, অ্যাসেট, ইনকাম, লাইবিলিটি। তাহলে রিপোর্ট উইল বি রং, ঠিক আছে। সেই জন্যে আমরা এখানে একটা ম্যানুয়ালি করব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে, যখন আমরা কোনো গ্রুপ চার্ট অফ, আমরা কি বলেছি যে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবো এবং এটা কোম্পানি করে অ্যাসাইন করব, ঠিক আছে। বাট গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের কনসেপ্টে কী বলেছিলাম, চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে যে জিএল আছে সেইগুলোকে যদি আমি গ্রুপ ওয়াইজ দেখতে চাই, তখন আমাদের গ্রুপ, তার মানে আলটিমেট কি, আমার জিএলগুলো, হ্যালো, এক্স্যাক্টলি, তার মানে কি আমাকে তো গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের জন্য ফার্দার জিএল ক্রিয়েট করতে হচ্ছে না, আমার তো চার্ট অফ অ্যাকাউন্টসের জিএল ক্রিয়েট, সেগুলোকেই জাস্ট অ্যাকুমুলেট করে দেখছি, ঠিক আছে। সেই জন্যে আমরা কি করি, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসটা যখন ক্রিয়েট করব, সেটা কিন্তু আলটিমেটলি মেইন চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে, ওই জন্য গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসটা অ্যাসাইন করা হয় নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে, ঠিক আছে। তো নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে অ্যাসাইন করলে অটোমেটিক্যালি নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসটা যেহেতু কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক হয়ে রয়েছে, তাহলে লোয়ার লেভেলটাও লিঙ্কড হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ এই ওপরের চার্ট অফ অ্যাকাউন্টসটা তো কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক হবে, যখনই লিঙ্ক হবে এটাও লিঙ্ক হয়ে যাবে, কারণ এটা তো এর আন্ডারে রয়েছে, ঠিক আছে। তো ওই জন্য গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসকে সবসময় অ্যাসাইন করা হয় আন্ডার উইথ অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। হয়ে গেল, এখানে আমি এখন কিছু করবো না, সেভ। হয়ে গেল। এইবার আমরা কি করব, এইবার আমরা যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে এই চার্ট অফ অ্যাকাউন্টসটাকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। নাও উই হ্যাভ টু অ্যাসাইন দ্য চার্ট অফ অ্যাকাউন্টস উইথ কোম্পানি কোড OB62, OB62 62। Position, click on position, নিচে পজিশন আছে, কোম্পানি কোড চুজ করুন, এন্টার। এখানে আছে চার্ট অফ অ্যাকাউন্টসটা দিন, আচ্ছা। এর পাশে দেখুন একটা সিটি চার্ট অফ অ্যাকাউন্টস বলে লেখা আছে, এর মানে কি হলো, সিটি চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। আপনার যদি কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস কোনো কোম্পানি কোডে থাকে, তখন তারা যখন নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করছে, তখন সেই কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসকে অ্যাসাইন করতে পারে। কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস দু জায়গা থেকে অ্যাসাইন করা যায়, এটা কিন্তু ইন্টারভিউ বড় কোয়েশ্চেন্স, ঠিক আছে। একটা হচ্ছে এইখানে, আর একটা হচ্ছে গ্লোবাল সেটিংস। যখন যদি বানাই, আমি দেখিয়ে দেবো যখন এটা কমপ্লিট হবে গ্লোবাল সেটিংস কীভাবে বানানো হচ্ছে। এইটা হচ্ছে ফার্স্ট জায়গা, ওকে। এনিওয়ে সেভ করে দিন এবার।
না, কান্ট্রি স্পেসিফিক চার্ট অ্যাকাউন্টস আমি এখন গ্রুপও ক্রিয়েট করিনি, কান্ট্রিও করিনি। আমি যখন পরবর্তীকালে দেখাবো তখন, এখন না। কন্টিনিউ। দুটো কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন করে বিগ কোয়েশ্চেন যে ফ্রম হোয়ার উই ক্যান অ্যাসাইন কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। তখন আপনাকে ফ্রম হোয়ার বলে দিয়ে ছেড়ে দেবে, আপনাকে দুটো জায়গায় বলতে হবে, অ্যাট দ্য টাইম অফ অ্যাসাইন নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টস উইথ কোম্পানি কোড অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ গ্লোবাল সেটিংস। ঠিক আছে, হয়ে গেল এটা। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টসটা কী হলো না, একটা বাকেট হলো যেখানে আমরা জিএল স্টোর করবো। এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম, আপনি যখন জিএল ক্রিয়েট করতে যাবেন না, আপনাকে জিজ্ঞেস করবে এটা কি ধরনের জিএল, এটা কি অ্যাসেট না লাইবিলিটি না ইনকাম না এক্সপেন্ডিচার। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, জিএল ক্রিয়েট করতে গেলে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো আপনি তো আলটিমেট জিএল স্টোরিংয়ের জায়গা রেখেছেন। ঠিক আছে, তো তাহলে আপনাকে যখন ক্রিয়েট করতে যাবেন তখন তো আপনাকে ওটা ক্লাসিফাই করতে হবে। এই ক্লাসিফিকেশনটাকে বলা হয় অ্যাকাউন্ট গ্রুপ। অ্যাকাউন্ট গ্রুপটা তাহলে কী হচ্ছে না, অ্যাকাউন্ট গ্রুপ কী কাজ করছে না, অ্যাকাউন্ট গ্রুপ কী করছে, অ্যাকাউন্ট গ্রুপ ক্লাসিফাই করছে জিএলকে অ্যাজ পার দেয়ার নেচার, কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা ইনকাম, কোনটা এক্সপেন্ডিচার। অ্যাকাউন্ট গ্রুপ ক্লাসিফাই দ্য জিএলস অ্যাকর্ডিং টু দেয়ার নেচার্স। ওকে, ডিফারেন্ট অ্যাকাউন্ট গ্রুপ আমরা করবো। আমাদের নর্মাল ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টস গ্রুপ সাধারণত 4 রকম হতে পারে। এবার এগুলো সাব ডিভিশন করলে অনেক হয়। বেসিক্যালি অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম এবং এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট গ্রুপটা তারা কার আন্ডারে বানাচ্ছেন অফিসিয়ালি? অ্যাকাউন্ট গ্রুপটা যখন বানাবেন আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টস, কারণ ওই যে অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টসের যে জিএলগুলো সেগুলোকে নিয়েই তো আপনাকে আলটিমেটলি ক্লাসিফাই করতে হবে। তাহলে অ্যাকাউন্ট গ্রুপ বানাচ্ছি আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টস। আপনি আগে অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েট করুন, OBD4। D4, OBD4। নিউ এন্ট্রিজ, সরি করিনি আমি, OBD4, 0BD4 হয়ে গেছে মনে হচ্ছে। নিউ এন্ট্রিজ। এবার দেখুন প্রথমেই চার্ট অফ অ্যাকাউন্টস চাইছে, কারণ কি আপনি চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে সব জিএলকে রাখছেন। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট গ্রুপটা ক্রিয়েট করছেন কিন্তু আন্ডার চার্ট অফ অ্যাকাউন্টস। খুব ভালো করে জায়গাটা বুঝবেন। অ্যাকাউন্ট গ্রুপ কী হচ্ছে না, ক্লাসিফিকেশান হচ্ছে। কিসের ক্লাসিফিকেশান না, আন্ডার যে কটা জিএল ক্রিয়েট করছেন তার ক্লাসিফিকেশান। সেই জিএল কোথায় স্টোর রয়েছে না চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে, তাহলে সেখানে গিয়ে আমাকে ক্লাসিফাই করতে হচ্ছে। ঠিক আছে, আমরা জিএলগুলো কোথায় স্টোর করছি, চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে, চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে। তাহলে এবার সেই জিএলগুলোকে যদি ক্লাসিফাই করি, দেখুন একটা পুকুরে যখন মাছ ধরে না, দেখবেন লাস্ট পজিশনে এসে বিভিন্ন হাঁড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট মাছকে ক্লাসিফাই করে দেওয়া হয়। ইট ইজ নাথিং বাট লাইক দ্যাট। পুকুরটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, আর এই ডিফারেন্ট যে হাঁড়ি সেগুলো হচ্ছে একটা অ্যাকাউন্ট গ্রুপ। ঠিক আছে, তো এইখানে কি হচ্ছে, আমরা তখন যখন আমরা জিএল ক্রিয়েট করব তখন আমাদের কি করতে হবে না, আমাদেরকে আলটিমেট ক্লাসিফাই করে রাখতে হবে অ্যাকাউন্ট গ্রুপে, তবে গিয়ে আমরা জিএলটা ক্রিয়েট করতে পারবো। তো আগে আপনি নিউ এন্ট্রিজটা করুন। দেখুন প্রথমেই চার্ট অফ অ্যাকাউন্টস চাইছে আপনার কাছ থেকে, আপনি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করেছেন, তো আমরা চার্ট অফ অ্যাকাউন্টসটা দিয়ে দিন। হ্যাঁ, K021। এবার অ্যাকাউন্ট গ্রুপের কোড চাইছে। এবার যদি অ্যাসেট বানান ট্যাব দিন, অ্যাসেটের দেখুন অ্যাকাউন্ট গ্রুপ ম্যাক্সিমাম 4 ডিজিট হয়। তো অ্যাসেট যদি বানান, আমি ধরছি অ্যাসেট বানালে অ্যাসেটের কোড আপনি দেবেন ASST, 4 ডিজিট ম্যাক্সিমাম, ASST। নট এরকম কোনো ব্যাপার না, এইটাই ফাইনাল, আপনি যে কোনো দামে দিতে পারেন, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য দিলাম ASST। ডেসক্রিপশানে লিখে দিন অ্যাসেটস বলে পুরো নেম, ডেসক্রিপশানে নেমে লিখে দিন পুরো অ্যাসেট, ট্যাব দিন।
ট্যাব দিন। তাহলে ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, নাম্বারিং বলতে হবে আপনাকে কত থেকে কত। আমি ধরছি 1 থেকে 1000 অবধি নাম্বারিং দেবো অ্যাসেটের, মানে অ্যাসেট যখন ক্রিয়েট করব সেই অ্যাসেটের জিএলগুলো শুরু হবে 1 2 3 4 5 করে, ম্যাক্সিমাম 1000 হবে। ঠিক আছে, তো 1000 দিলাম। এটা ডিপেন্ড করে কোম্পানি স্পেসিফিক, এটা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই কিছু। ঠিক আছে, 1000 দিয়ে দিন। ট্যাব, আবার ওই আগের লাইনে চলে আসুন। হ্যাঁ, ওখানে কোম্পানি কোড দিন K021, আবার ট্যাব দিন, লাইবিলিটি LIAB, স্পেস লাইবিলিটিজ, ট্যাব 1001 to 2000, 1001, exactly, ট্যাব আবার সেম, হলো না, K021 হবে। এক্সপেন্সেস করে দিন, EXPN করে দিন, এক্সপেন্সেস। দেখুন আমরা এখানে 4টে জায়গায় আমরা এখানে অনেক বানাতে পারি, বাট আমাদের ইনিশিয়াল লেভেলে 4টে করলে কাজটা হয়ে যাবে, কাজটা করতে পারবো। দেখুন কোনো সময় এখানে এন্টার মারবেন না, এখানে 2001 লিখুন, ট্যাব 3000, একটাবার এন্টার মারুন, নাহলে হবে না, খুলবে না জায়গাটা। দাঁড়া, এবার করুন আপনি, আবার দিন K021, ইনকাম, নেম হচ্ছে ইনকাম, 3001 to 4000। এবার দেখুন কি আর কিছু করতে হবে না, আর যত এনাফ আর করতে হবে না। ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট, ব্যাস। এবার দেখুন কি করলেন অ্যাকচুয়ালি। এখানে এখানে আপনাকে চাইবে, 1 মিনিট দাঁড়ান, আমি এখানে বেরিয়ে যাই, ইয়েস, হ্যাঁ, এখানে আগে সেভটা করে দিন, কন্টিনিউ। এখানে কি করলেন দেখুন, এই যে 4টে গ্রুপ বানালেন, এই 4টে গ্রুপ কার আন্ডারে বানালেন, এই যে এই যে গ্রুপগুলো হলো চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে। তাহলে এই অ্যাকাউন্ট গ্রুপ আলটিমেটলি ইনডাইরেক্টলি কার আন্ডারে হয়ে গেল, কোম্পানি কোডের আন্ডারে। কারণ কি, এই অ্যাকাউন্ট গ্রুপটাকে আপনাকে কোম্পানি কোডে অ্যাসাইন করতে হবে না। কেন না, এইটা করেছেন চার্ট অফ অ্যাকাউন্টসের আন্ডারে, চার্ট অফ অ্যাকাউন্টস অলরেডি অ্যাসাইন্ড উইথ কোম্পানি কোড। এটাও কিন্তু ইন্টারভিউ কোয়েশ্চেন্স, হাউ উই ক্যান অ্যাসাইন অ্যাকাউন্ট গ্রুপ উইথ কোম্পানি কোড। We don't need to assign account group with company code because we are creating account group under chart of accounts which is already assigned. Okay, higher কি যখন অ্যাসাইন হয়ে রয়েছে, লোয়ার কিকে অ্যাসাইন করা দরকার হয় না। ঠিক আছে, 1 নাম্বার 2, তাহলে অ্যাকাউন্ট গ্রুপ কি ক্লাসিফাই করছে, ডিফারেন্ট টাইপস অফ জিএলসকে ক্লাসিফাই করছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর অ্যাডভান্টেজ। 2 নম্বর অ্যাডভান্টেজ কি, ধরুন আপনি অ্যাসেট ক্রিয়েট করছেন, আপনি এটা প্ল্যান করেছেন যে অ্যাসেট নাম্বার 101 থেকে 110 নম্বর অবধি একটা স্পেশাল টাইপের অ্যাসেট রাখবেন। ঠিক আছে, 101 থেকে 110 আপনি হয়তো প্ল্যানিং করেছেন, কিন্তু দেখা গেল কোনো কারণে যে যখন 100 রিচ করে গেছে তখন আপনার লিস্টটা রেডি হয়নি। ভালো করে বুঝুন, লিস্টটা তখনও রেডি হয়নি, বা আপনার ইনিশিয়াল লেভেলের লিস্টটা রেডি আছে, যেটা যে কোনো একটা হতে পারে। যদি লিস্টটা রেডি না হয়, ধরুন 100 হয়ে গেল, তাহলে 1 থেকে 100 অবধি পরপর জিএল ক্রিয়েট হয়েছে অ্যাসেটের। এরপর আপনার 101 থেকে 110 অবধি একটা স্পেশাল টাইপের অ্যাসেট ক্রিয়েট করবেন, বাট ওই লিস্ট এখনও রেডি হয়নি। তাহলে নাম্বারের সিকোয়েন্স কি ব্রেক করে যাবে? আপনি কি তাহলে অন্য জিএলকে ওই 101-এ ক্রিয়েট করতে হবে? না, আপনি কি করবেন,
আপনি তখন ওটা নাম্বারটা স্কিপ করে যাবেন। আপনি 110 না, 110-এর জাস্ট টপকে 111, নতুন জিএল যখন ক্রিয়েট করবেন 111, ওই 10টাকে রিজার্ভ করে দিলেন। ও কিন্তু পরবর্তীকালে আপনাকে আমি ওই জায়গাতে আবার নতুন করে 101, 102, 103 ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে একটা প্রসেস। নাম্বার 2, আপনি প্রথম থেকে 110, 101, 102, 103, 104 করে 110 অবধি নতুন জেল ক্রিয়েট করে দিতে পারেন, পরে আপনি 1 থেকে হবে। তাহলে আমরা কি করতে পারছি, উই ক্যান স্কিপ দ্য নাম্বারিং ইন্টারভালস। এরকম নয় 1-এর পর 2 ক্রিয়েট করতে হবে, 2-এর পর 3 ক্রিয়েট করতে হবে, 3-এর পর 4 ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু নাম্বারেজকে আমরা স্কিপ করতে পারছি। উই ক্যান স্কিপ দ্য নাম্বারেজ ইন্টারভালস। ঠিক আছে, এটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ। আমরা আমাদের রেঞ্জের মধ্যে নাম্বার রেঞ্জকে স্কিপ করতে পারি, রেঞ্জ উইদিন দ্যাট রেঞ্জ। ঠিক আছে, হ্যাঁ, ওর মধ্যে আমরা যে কোনো সময় যে কোনো নাম্বার ইউজ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর অ্যাডভান্টেজ, লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা টেকনিক্যাল অ্যান্সার আপনাকে দিতে হবে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশন অফ অ্যাকাউন্ট গ্রুপ। এটা দরকার হয় লিখে রাখবেন, নাহলে আমার রেকর্ডিং থেকে পরে করে নেবেন। অ্যাকাউন্ট গ্রুপ controls master data field of GLs. Account group controls master data field of GLs. এবার এর মানেটা কী হলো, শুধু তো মুখস্থ করলে হবে না, জিনিসটা তো বুঝতে হবে। হোয়াট ডু মিন বাই মাস্টার ডেটা ফিল্ড? অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে কী থাকে না, জিএল অ্যাকাউন্ট থাকবে, তাই তো? অ্যাসেটের জিএলগুলো থাকবে, লাইবিলিটির জিএল, লাইবিলিটি থাকবে, ইনকামের জিএল। তাহলে জিএল কি না, জিএল একটা মাস্টার ডেটা। ঠিক আছে, তাহলে এই জিএল ক্রিয়েট করতে গেলে আপনাকে অনেক ফিল্ড ফিল আপ করতে হবে। যে ফিল্ডগুলো কীরকম হতে পারে, হয়তো কোনো ফিল্ড আপনার হয়তো ওই জিএল নিউমেরিক হতে পারে, কোনোটা হয়তো আপনাকে দিতে হতে পারে, কোনোটা নাও দিতে হতে পারে, এরকম। তাহলে কোন ফিল্ডকে দেবো, কোন ফিল্ডকে দেবো না, ওই জিএল দিয়ে এন্ট্রি করার সময়তে কোন ফিল্ডকে আমি দেখাবো, কোন ফিল্ডকে দেখাবো না, সেইটাকে বলা হয়, সেইটার কন্ট্রোল হচ্ছে যে ফিল্ড স্ট্যাটাস দেখুন। ঠিক আছে, এইখানে একটা গ্রুপকে চুজ করুন, করে ফিল্ড স্ট্যাটাস, এই দেখুন অ্যাকাউন্ট কন্ট্রোলে ঢুকলাম, এই সমস্ত ফিল্ড ফিল আপ করতে হবে, কারেন্সি, ট্যাক্স ক্যাটাগরি, রিকন অ্যাকাউন্ট, এইসব জিএল ক্রিয়েশনের সময় লাগে। ঠিক আছে, সমস্ত ফিল্ড এখানে লাগবে। দেখুন এখানে আবার দেখাচ্ছি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এইখানে এইগুলো লাগবে, ওপেন আইটেম, লাইন আইটেম, যখন করবো দেখতে পাবেন কোনখান থেকে কন্ট্রোল হয়েছে। এটা খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা। ডকুমেন্ট এন্ট্রি, যখন আপনি ডকুমেন্ট পোস্টিং করবেন তখন হচ্ছে রিকন অ্যাকাউন্ট রেডি ফর ইনপুট, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, এগুলো লাগবে। ঠিক আছে, তো এই যে জায়গাটা, এইখানে কোন এইটা কি করলাম, এই দেখুন এই যে রিকোয়ার্ড, সাবপ্রেস, অপশনাল ডিসপ্লে, যেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, এখানে সব অপশনাল করে রেখে দিয়েছে। তার মানে কি আমি যে কোনো যা ইচ্ছা করতে পারেন। ঠিক আছে, এইখানে যদি এটাকে রিকন অ্যাকাউন্টটাকে আলটিমেটলি অপশন রিকোয়ার্ড করে দেয়, তাহলে আপনাকে সব জিএলের ক্ষেত্রে রিকন অ্যাকাউন্ট, আপনাকে অ্যাসেটের ক্ষেত্রে সব জিএলে হয়ে যাবে। তাহলে আমি কেন করতে যাবো? অ্যাসেটের সব তো অ্যাসেট, রিকন অ্যাকাউন্ট হবে না। ঠিক আছে, তো এইরকম আর কি ব্যাপার আছে। ঠিক আছে, সেইটা সব অপশন করে রেখে দিয়েছে। তাহলে এইটা কি, যে রিকন জিএল ক্রিয়েশনের সময়তে যে ফিল্ডের স্ট্রাকচারটা লাগে, সেই ফিল্ডের স্ট্রাকচারটা আলটিমেটলি যখন আমি ইউজ করব অ্যাট দ্য টাইম অফ জিএল ক্রিয়েশন বা জিএল পোস্টিং, সেটার কন্ট্রোলিং হচ্ছে এইখান থেকে। ঠিক আছে, এরমভাবে না বুঝলে ম্যাডাম হবে না। ওই শুধুমাত্র অ্যাকাউন্ট গ্রুপ OBD4 বলে দিলাম, অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট হয়ে গেল, কস্ট চার্ট অফ অ্যাকাউন্টস বলে দিলাম, হয়ে গেল, ওরকম করে বুঝে কিন্তু কোনো লাভ নেই। প্রত্যেকে কোনোদিন পারবেন না, কোনো জীবনে পারবেন না কোনোদিন করতে। এইটা সাংঘাতিক জায়গা আলটিমেটলি। ঠিক আছে, তাহলে এইটা গেল অল অ্যাবাউট অ্যাকাউন্ট গ্রুপ। ঠিক আছে, অ্যাকাউন্ট গ্রুপের ফাংশন বুঝে নিলাম আমরা। এইবার দেখুন নেক্সট টপিক্সে আসছি, পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট। পোস্টিং পিরিয়ড ব্যাপারটা কি, আপনি পোস্টিং পিরিয়ড ব্যাপারটা একটু জানেন, কারণ দেখুন এখন অক্টোবর মাস চলছে, মানে 7 নম্বর পিরিয়ড চলছে। আপনি নিশ্চয়ই জানেন SAP-তে সাধারণত যে পার্সন যে কাজটা করে, মানে এন্ড ইউজার লেভেলে, তাকে কিন্তু তার বাইরে কোনো কাজে পারমিশন দেওয়া হয় না। যে জিএল এর কাজ করছে তাকে জিএল এ কাজ করতে দিচ্ছে,
যে হয়তো ভেন্ডারের ইনভয়েস করছে সে তো ভেন্ডার ইনভয়েস করে যাচ্ছে, যে হয়তো ভেন্ডার পেমেন্ট করছে তো ভেন্ডার পেমেন্ট করছে। তো এইরকম ডিফারেন্ট টাইপের পার্সনকে ডিফারেন্ট টাইপের কাজ করতে দেওয়া হয়, এক নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নর্মাল ক্ষেত্রে যে পিরিয়ডটা রানিং থাকে, মানে এখন অক্টোবর মাস রানিং, মানে যদি আমি এপ্রিল টু মার্চ আমি যদি ফিসকাল ইয়ার ধরি তাহলে আমার 7 নম্বর পিরিয়ড চলছে, জানুয়ারি টু ডিসেম্বর ধরলে 10 নম্বর পিরিয়ড চলছে, রাইট? তো যে পিরিয়ডটা রানিং শুধু সেই পিরিয়ডেই কাজ করা যায়, ঠিক আছে? আগের পিরিয়ড বা পরের পিরিয়ডে কাজ করা যায় না। একটা এক্সেপশন আছে, অনলি ওয়ান এক্সেপশন, ঠিক আছে? কি ব্যাপারটা একটু বুঝি ভালো করে। ব্যাপারটা হচ্ছে যখন আমরা পার্টিকুলার কোনো জিএল ক্রিয়েট করতে যাব বা কোনো ইউজার লেভেলে আলটিমেট কাজ করতে যাব, ডিফারেন্ট ইউজারকে ডিফারেন্ট পারমিশন দিতে হবে। আমাদের এখানে ইউজারদের পারমিশনের জন্য অ্যাকাউন্টসকে কয়েকটা টাইপে ভাগ করা হয়েছে, ডিফারেন্ট টাইপে ভাগ করা হয়েছে। টাইপগুলোর নাম কি দেওয়া হয়েছে? টাইপগুলোর নাম দেওয়া হয়েছে এ ডি কে এম এস। এ ফর অ্যাসেট, ডি ফর কাস্টমার, কে ফর ভেন্ডার, এম ফর মেটেরিয়ালস, এস ফর জিএলস। তাহলে যে লোকটা অ্যাসেটের কাজ করছে তাকে আমি যখন পারমিশন দেব, তাকে এ এ এ যে অ্যাকাউন্ট গ্রুপ আছে, এই অ্যাকাউন্ট টাইপ আছে, ওইটা দিয়ে পারমিশন দেব। আবার যে কাস্টমারের কাজ করছে তাকে আমরা ডি দিয়ে পারমিশন দেব, কারণ ডি ডি টাইপে সে কাজ করছে, ঠিক আছে? এই এডিকেএমএস এর মধ্যে অ্যাসেট, কাস্টমার, ভেন্ডার এবং জিএলস, এই চারটে টাইপ যে পিরিয়ডটা রানিং থাকে, যে পিরিয়ডটা, খুব ভালো করে শুনবেন, যে পিরিয়ডটা রানিং থাকে শুধু সেই পিরিয়ডটাই ওপেন থাকে, তার আগের পিরিয়ড বা পরের পিরিয়ড কিছু ওপেন থাকে না। বাট মেটেরিয়ালসের ক্ষেত্রে যে পিরিয়ডটা রানিং থাকে সেই পিরিয়ড, তার আগের পিরিয়ড এবং তার পরের পিরিয়ড ওপেন থাকে। তাহলে আজকের দিনের রেসপেক্টিভে 7 নম্বর পিরিয়ড যেমন রানিং, মেটেরিয়ালসের ক্ষেত্রে 7 নম্বর পিরিয়ড ওপেন, তার সঙ্গে 5ও ওপেন, 8ও ওপেন, সরি 6ও ওপেন, 8ও ওপেন, কারণ 6 প্রিভিয়াস পিরিয়ড, 8 হচ্ছে নেক্সট পিরিয়ড। কেন? মেইন কোয়েশ্চেন হচ্ছে কেন। ধরুন আপনি সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে একদম, আপনি হয়তো 28 কি 29 সেপ্টেম্বর কোনো ভেন্ডারকে একটা পারচেজ অর্ডার দিয়েছেন। পারচেজ অর্ডার কি না, ফর দ্য পারপাস অফ পারচেজিং মেটেরিয়ালস আপনাকে অর্ডার দিতে হবে। এবার ভেন্ডার পিওটা পাওয়ার পর যখন মেটেরিয়ালসের সাপ্লাই স্টার্ট করলো, দেখা গেল অক্টোবর মাসের 3 তারিখ থেকে, তাহলে আপনি যখন মেটেরিয়ালসটা ভেন্ডার সাপ্লাই করবে, আপনি যখন মেটেরিয়ালটা রিসিভ করবেন, অন দ্য বেসিস অফ হুইচ ডকুমেন্ট? ওই পারচেজিং ডকুমেন্ট যেটা পারচেজ অর্ডার। বাট ওই পারচেজ অর্ডারটা তো আগের পিরিয়ডে ক্রিয়েট করেছেন আপনি, আপনি এই পিরিয়ডে তো আমরা ওপেন নেই, কী করে অ্যাক্সেস করবেন? তাহলে এবার বুঝতে পারছেন যে আমার যদি কোনো মেটেরিয়াল ডকুমেন্ট হয়, তাহলে আমার এই প্রবলেমটা যাতে না অ্যারাইজ করে, তার জন্য আমি আগের ডকুমেন্ট, আগের পিরিয়ডটাকে ওপেন করে রেখে দেবো, ঠিক আছে? আবার দেখা গেল মেটেরিয়ালসটা সাপ্লাই করার পর নভেম্বর মাসে গিয়ে সে ইনভয়েস দিল, ঠিক আছে? তো ইনভয়েসটাও যখন এন্ট্রি করবেন তখনও সে একই প্রবলেম, তখন ওইটাকে লিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে? ওই জন্য কী হয়, সবসময়কে পিওকে কী করা হয়, আমরা ক্যারি ফরওয়ার্ড করে দিই, ঠিক আছে? আমরা ক্যারি ফরওয়ার্ড করি, বাট ক্যারি ফরওয়ার্ড করতে গেলে আপনাকে তো আলটিমেট পিরিয়ডটা ওপেন রাখতে হবে, তবেই তো লিঙ্ক আপ করতে পারবেন, ঠিক আছে? তো সেই জন্যে আলটিমেটলি আমরা যখন মেটেরিয়ালসের ক্ষেত্রে আগের পিরিয়ড এবং পরের পিরিয়ড ওপেন থাকে, বাট যখন আমরা
নর্মালি পোস্টিং পিরিয়ড আগে ফার্স্ট আগে ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমরা সেটা কোম্পানি করে অ্যাসাইন করব। তারপর আমরা এটাকে আমি যে কনসেপ্টটা বোঝাচ্ছি এটা হচ্ছে ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড। মানে প্রত্যেকটা মাসে আপনাকে একটা পোস্টিং পিরিয়ড যখন শেষ হয়ে যাবে নতুন পিরিয়ড ওপেন করতে হবে। সেই কনসেপ্টটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে আমি, ঠিক আছে? এবার এই যে এখন আমরা কাজ করছি, এখন তো আমরা অ্যাসেট, ভেন্ডার, কাস্টমার এত তো ডিটেলসে ক্রিয়েট করিনি কোনো গ্রুপ। সেই জন্য এসএপি একটা অপশান করে দিয়েছে, এই ADKMS এর বাইরে গিয়ে একটা অপশান করে দিয়েছে। সেই অপশানটাকে বলা হচ্ছে প্লাস বাটন, প্লাস সিম্বল। প্লাস সিম্বল দিয়ে যদি আপনি কাউকে অথরাইজ করে দেন তাহলে সেই পারসন যে কোনো কাজই করতে পারবে। সে অ্যাসেটেরও কাজ করতে পারবে, সে ভেন্ডারেরও কাজ করতে পারবে, কাস্টমার করতে পারবে, লাইভ মেটেরিয়ালস করতে পারবে। মানে তার পারমিশনটা পুরোটাই ওপেন হয়ে গেল। বাট রিয়েল টাইমে কোনো দিন কাউকে প্লাস দিয়ে, কোনো ইউজারকে প্লাস দিয়ে পারমিশন দেওয়া হয় না, ঠিক আছে? এটা আমরা প্র্যাকটিস পারপাসে প্লাস দিয়ে কাজটা করব। তাহলে আমাদের সবার আগে যে কাজটা হলো কি, যে পোস্টিং পিরিয়ড। এবার দেখুন পোস্টিং পিরিয়ডের সঙ্গে একটা জিনিসের খুব ম্যাচিং আছে, খুব মিল আছে। কি মিল, কার মিল আছে? পোস্টিং পিরিয়ডের সঙ্গে ম্যাচিং করে চলে ফিসকাল ইয়ার। আমরা বলি পোস্টিং পিরিয়ড আর ফিসকাল ইয়ার হচ্ছে টুইন ব্রাদার বা টুইন সিস্টার। কারণ ফিসকাল ইয়ারেরও ওখানেও দেখুন ঠিক পিরিয়ডগুলো পরপর এসছে, 1 2 3 4 5 6 করে পরপর এসছে। তাহলে ওইখানকার পিরিয়ডটাই কিন্তু আপনি পোস্টিং পিরিয়ডে মেনটেন করছেন। আপনি কিন্তু পোস্টিং পিরিয়ডে গিয়ে নতুন কোনো পিরিয়ড ক্রিয়েট করছেন না। আপনি ফিসকাল ইয়ারে যেটা ক্রিয়েট করেছেন সেইটাকেই মেনটেন করছেন, ওপেন ক্লোজ করছেন, সেইটাকে ইউজ করছেন পোস্টিং পিরিয়ডে। তাহলে পোস্টিং পিরিয়ড কিন্তু বেস্ট করে আছে ফিসকাল ইয়ার ভেরিয়েন্টের পিরিয়ডের উপর, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা পোস্টিং পিরিয়ডটা ক্রিয়েট করছি। OBBO, OBO creation of posting period variant. /n দিয়ে করুন OBBO। নিউ এন্ট্রিজ। ভেরিয়েন্ট যেমন ওই কোম্পানি কোডের নামে করেছেন সেরকমভাবে নাম দিয়ে একটু ডেসক্রিপশন দিয়ে সেভ করে দিন। সেভ ড্যাশ দিয়ে, হ্যাঁ ঠিক আছে, দরকার নেই, কোনো বুঝে যাবো। এবার এটাকে অ্যাসাইন করতে হবে কোম্পানি কোডের সঙ্গে। OBBP। হ্যাঁ, না হলে তো আপনি কোম্পানি কোড কী করে বুঝবে আমার ভেরিয়েন্ট কোনটা? ও পাবে কোত্থেকে? যার জন্য এটা গ্লোবাল সেটিংস বলা হয়েছে। গ্লোবাল সেটিংস সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড /n OBBP। পজিশন, কোম্পানি কোড, সেভ, পজিশন। হয়ে গেল। এবার আসছি আমরা এটাকে ওপেন অ্যান্ড ক্লোজ করব। ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট OB52।
এখানে কিছু লাগবে না, এটা ও নতুন টি কোড দিয়ে দিন, OB52। নিউ এন্ট্রিজ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমবারের জন্য নিউ এন্ট্রিজ করতে হবে, সেকেন্ড টাইম থেকে কিন্তু নিউ এন্ট্রিজ করতে হবে না। মানে প্রথমবার যখন পিরিয়ডটা ডিফাইন করে দিচ্ছেন তখনই নিউ এন্ট্রিজ, সেকেন্ড টাইম থেকে যখন মডিফাই করবেন সেটা নিউ এন্ট্রিজ করতে হবে না। নিউ এন্ট্রিজ করুন। এটাকে এবারে আমরা আমাদের যে এখন পিরিয়ড, আমরা 7 নম্বর পিরিয়ড চলছে, এটা ওপেন করতে হবে না। আমি তো ভেরিয়েন্টটা অ্যাসাইন করেছি, ভেরিয়েন্টটা কোন কত নম্বর পিরিয়ড এখন চলছে সেটা তো ভেরিয়েন্টে বলা নেই। এটা ওপেন করে দিতে হবে, 7 নম্বর পিরিয়ডটা ওপেন করতে হবে না, আমরা এন্ট্রি করতে পারবো না। নিউ এন্ট্রিজ, ভেরিয়েন্ট চুজ করুন যেটা বানালেন আপনি। ট্যাব, এবার ভেরিয়েন্টটা উড়ে গেল। K0 হবে না, ট্যাব, এবার ওইখানে ড্রপ ডাউনে যান, দেখুন ওই যে আমি এতক্ষণ বললাম অ্যাসেট, A ফর অ্যাসেট, D ফর কাস্টমার, K ফর ভেন্ডার, M ফর মেটেরিয়ালস, S ফর জিএলস, সব এখানে রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে SAP স্ট্যান্ডার্ড একদম। যাদের কোনো লোক মনে করুন শুধু অ্যাসেটে কাজ করবে, তখন আমি তাকে A দিয়ে ডিফাইন করে দেবো। কেউ হয়তো কাস্টমারে করবে, তখন আমি তাকে KD দিয়ে ডিফাইন করব। কেউ ভেন্ডারে করবে K দিয়ে। তো আমার কাছে তখন সবই এখন খুলতে হবে, কারণ আমি তো আলাদাভাবে কিছু করা নেই। ঠিক আছে, তো ওই জন্য বলছে ভ্যালিড ফর অল অ্যাকাউন্ট টাইপ, আমরা প্লাস নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা সব অ্যাকাউন্টেই কাজ করব। এবার দেখুন, যদি আমি শুধু অ্যাসেট দিয়ে কাজ করতাম তাহলে এ নিতাম, তাহলে তখন এখানে এই ফর্ম নাম্বার 2 নম্বরে গিয়ে নাম্বারটা দিয়ে দিতাম, কত নম্বর অ্যাসেট থেকে কত নম্বর অ্যাসেট। ঠিক আছে, ফর্ম 2 হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। ফর্ম 2 অ্যাকাউন্ট নাম্বারটা কিসের জন্য? ধরুন আজকে আপনার 5000 অ্যাসেট আছে, ভালো করে বুঝুন, আপনি 2 জন অপারেটর রেখেছেন অ্যাসেটে কাজ করার জন্য, তখন আপনি ভাগ করে দিলেন, একজনকে হয়তো 1 থেকে 3000 দিলেন, আরেকজনকে হয়তো 3000, 1 থেকে 4000, 5000 দিলেন। ঠিক আছে, তো আমার এখানে আমার অ্যাসেটে তো নাম্বার দিয়ে করছি না, আমার নাম্বারিং করা নেই, আমি সব খুলে দিচ্ছি ওই জন্য, তো আমার এখানে নাম্বারিংয়ের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে কি ফর্ম পিরিয়ড 1 ফার্স্ট পিরিয়ডটা কত, তাহলে আমার এখানে অফিসিয়ালি ফার্স্ট পিরিয়ড 7, কারণ আমি এখন অক্টোবর মাসে যেহেতু বসে আছি, তাহলে আমি 7 নম্বরটাই খুলবো। এখন এপ্রিল মাস আর খুলে কী লাভ, তবে 7 নম্বর করে দিন, 7। করুন। আচ্ছা সরি, এটা আপনি 7 করে দিয়েছেন। আচ্ছা ইয়ার, কোন ইয়ার? 2020। 2 পিরিয়ড, মানে কত পিরিয়ড অবধি খুলতে চাইছেন আপনি? আপনি যে 7 to 7, দেখুন অফিসিয়ালি যখন রিয়েল টাইমে কাজ হয় তখন এখানে কিন্তু 7 to 7 করা থাকে। আবার অক্টোবর মাস, শুধু ওই পিরিয়ডটা, আবার অক্টোবর মাস যেই 31 অক্টোবর হবে, অফিস বন্ধ হবার পর ওইটা, বা 1 নভেম্বর সকালবেলা গিয়ে এই 8 to 8 করবে। ঠিক আছে, এবার আপনি 2 পিরিয়ডকে 7ও করতে পারেন, 12ও করতে পারেন, 8 করতে পারেন, যা ইচ্ছা আপনার আপনি মতো করুন। ঠিক আছে, না 5 তো করতে পারবেন না, কারণ 7-এর থেকে আগে যেতে হবে, ব্যাকে তো আসতে পারবেন না। 7 নম্বর তো হচ্ছে অক্টোবর, 8 নম্বর নভেম্বর, 9 নম্বর ডিসেম্বর, যেটা আমরা পোস্টিং পিরিয়ডে মেনটেন করেছিলাম। 9 দেওয়া মানে হচ্ছে আপনার ডিসেম্বর অবধি ওপেন হয়ে গেল, 7 অক্টোবর, 8 নভেম্বর, 9 ডিসেম্বর। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে ইয়ার 2020,
এবার দেখুন নাম্বার অফ পিরিয়ড 2, খুব ভালো করে বুঝবেন এই জায়গাটা। আমরা যখন ফিসকাল ইয়ার করেছিলাম তখন যখন ফার্স্ট ভেরিয়েন্টটা ক্রিয়েট করেছিলাম তখন কি করেছিলাম, তখন আমরা 12টা পিরিয়ড আর হচ্ছে 4টে স্পেশাল পিরিয়ড করেছিলাম, রাইট? আমরা স্পেশাল পিরিয়ড বলেছিলাম 4টে, স্পেশাল পিরিয়ডে ফাংশন বলেছিলাম। স্পেশাল পিরিয়ডে ফাংশন কি, সেই 4টে পিরিয়ড আমাকে এখানে মেনটেন করতে হবে। ফর্ম পিরিয়ড 2 মানে তাহলে 12 নম্বর পিরিয়ড হবে, কত নম্বর পিরিয়ড হবে? 13 নম্বর পিরিয়ড, 13। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, তাহলে স্পেশাল পিরিয়ডের ফার্স্ট পিরিয়ড কত? 13। লিখুন 13। ওই ফর্ম পিরিয়ড 2 13। ইয়ার হচ্ছে, দেখুন এখানে ইয়ারটা কি হচ্ছে, এখানে দুটো ইয়ার মেনশন করে অনেকে। কি দুটো ইয়ার কীরকম? অনেকে বলে যে আমার স্পেশাল পিরিয়ডটা তো আলটিমেটলি 2020-ই স্পেশাল পিরিয়ড, তো আমি 2020 দেবো। আবার অনেকে বলে না, স্পেশাল পিরিয়ডটা তো আলটিমেট 2021-এর। অফিসিয়ালি আপনার 13 নম্বর পিরিয়ডটা কবে? 2021-এর এপ্রিল। এটা 13 নম্বর মানে কত নম্বর হচ্ছে? এপ্রিল মাস, বুঝতে পারছেন তো? কারণ 2021-এর এপ্রিল কিন্তু এটা, ঠিক আছে? তো আমি 2021 দেবো। আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, 2021ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, 2020ও দিতে পারেন। 12 নম্বর পিরিয়ড অবধি হচ্ছে 2020। দেখুন এই যে 9 করলেন, এটাকে আপনি 12 করে দিন, এবার আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। 12 2020 মানে কত? 12 নম্বর পিরিয়ড মানে কত? মার্চ 2021। আমরা ফিসকাল ইয়ার কি, ফিসকাল ইয়ারে কী বলেছিলাম? 2020-21, তাই তো? বাট ফিসকাল ইয়ারটা মেনশন করছিলাম কীরকম? 2020। তো আমার এখানে 12 দিয়ে দেওয়া মানে 12 নম্বর মানে কত নম্বর পিরিয়ড? মার্চ, তাই তো? 7 হচ্ছে অক্টোবর, 8 হচ্ছে নভেম্বর, 9 হচ্ছে ডিসেম্বর, 11 হচ্ছে, 10 হচ্ছে হ্যাঁ এপ্রিল 4। আপনাকে আরও ইজি করে দিচ্ছি, আরও বোঝার সুবিধার জন্য। এখানে 4 করে দিন, এবার বুঝুন। এই সরি, এখানে ফিসকালি পিরিয়ড 1 করে দিন, এবার বুঝুন। 1 নম্বর পিরিয়ড মানে এপ্রিল। এবার ক্লিয়ার আপনার কাছে? একদম মার্চ অবধি খুলে দিলাম, এপ্রিল থেকে মার্চ। আপনি 12 মানে কিন্তু ডিসেম্বর ভাববেন না, কারণ আমি যেহেতু ফিসকাল ইয়ারটাকে আমি করেছি, নন ক্যালেন্ডার করেছি, সেই জন্য আপনাকে এটা নিতে হচ্ছে, ঠিক আছে? তো এটা হয়ে গেল, ক্লিয়ার? এবার এটা 2020। এবার এই 12 শেষ হওয়ার পর 13 শুরু হচ্ছে। তাহলে এই যে মার্চ শেষ হয়ে গেল 2021-এর, তারপর 13 মানে এপ্রিল শুরু হলো 21। এবার আপনি 20 করতে পারেন, কেউ 20 করে, কেউ 21 করে। অফিসিয়ালি 21 করলেও কোনো অসুবিধা নেই, 20 করলেও কোনো অসুবিধা নেই। তাহলে 2 পিরিয়ড কত হবে? 16। ইয়ার 2021। একটা ইন্টারমিডিয়েট সেভ করে লাইনটা ভালো করে দেখে নিন। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা এটা। ঠিক আছে, আচ্ছা আরও হ্যাঁ বলুন।
না, এপ্রিল টু মার্চ হচ্ছে নন ক্যালেন্ডার। হ্যাঁ, অসুবিধা কী আছে? আমি নেক্সট ইয়ার যখন আসবে এটাকে 2021 করে দেবো, 2021 টু 2021। ওটা তো ফিক্সড, ওটার কিছু এই পিরিয়ডে কিছু চেঞ্জ হবে না, আমি শুধু ইয়ার চেঞ্জ করে দেবো। যখন নতুন বছর শুরু হবে 2021-এর এপ্রিল শুরু হবে, তখন আমি এটাকে 2021, এটা 2021 করে দেবো, ঠিক আছে? আর এটাকে 2022 করে দেবো, ব্যাস। এই যে আপনি বলছেন না, ধরুন নতুন বছর হলো 2021, যদি পুরো বছরটা একবারে খুলে দিই 2021, এটা হচ্ছে 2022, 2022, ক্লিয়ার? এপ্রিল থেকে মার্চ অবধি হচ্ছে 12টা পিরিয়ড হলো, ঠিক আছে? বাট যখনই মাস কোনো শেষ হয়ে যাবে, একটা বছর শেষ হয়ে যাবে, তারপর সেই যে কোনো বছরের ক্ষেত্রেই তাহলে আপনার নেক্সট 4 মাস কোনটা হচ্ছে? এপ্রিল, মে, জুন, জুলাই, সেটা যদি নন ক্যালেন্ডার হয়। আর যদি ক্যালেন্ডার হয়, ক্যালেন্ডার ইয়ার কবে শেষ হচ্ছে? ডিসেম্বরে। তাহলে 4টে স্পেশাল পিরিয়ড কবে হচ্ছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে? যেটাই হোক না কেন, এই 13 থেকে 16 আপনার যাই হোক না কেন, সেটা ক্যালেন্ডার হোক আর নন ক্যালেন্ডার হোক, দুটো ক্ষেত্রেই আলটিমেটলি কিন্তু আমাকে মেনটেন করতে হবে স্পেশাল পিরিয়ড, ঠিক আছে? এটা আমরা যদি ক্যালেন্ডার হয় তাহলে স্পেশাল পিরিয়ড হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে, নেক্সট ইয়ারের। বাট আপনার কিন্তু ওই নেক্সট ইয়ারের জানুয়ারিটা কিন্তু নেক্সট ইয়ারের প্রথম পিরিয়ড, বাট ওই জানুয়ারিটাই আগের বছরের স্পেশাল পিরিয়ড। ক্লিয়ার না? ক্লিয়ার না? ধরুন ক্যালেন্ডার ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর, ঠিক আছে? ধরুন আমার 2020 জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে আমাদের এই ডিসেম্বর মাসে এই 2020 শেষ হয়ে যায় ক্যালেন্ডার ইয়ার, আমার স্পেশাল পিরিয়ড কোনটা হবে? তাহলে 2021-এর জানুয়ারিটা কোন কবেকার স্পেশাল পিরিয়ড? 2020 স্পেশাল পিরিয়ড, রাইট? বাট 2020 জানুয়ারি থেকে তো আবার নতুন বছর শুরু হয়ে যাবে, 2020 তো ফিসকাল ইয়ার শুরু হয়ে যাবে 21-এর। তাহলে 2001, দেখুন একই মাস, জানুয়ারি মাস একটা পার্টিকুলার ইয়ারের ফার্স্ট পিরিয়ড, আবার ওই জানুয়ারি মাস একটা পার্টিকুলার ইয়ারের ফার্স্ট স্পেশাল পিরিয়ড। 2021-এর জানুয়ারি 2021-এর ফিসকাল ইয়ারের ফার্স্ট পিরিয়ড, 2021-এর জানুয়ারি 2020-র ফিসকাল ইয়ারের ফার্স্ট স্পেশাল পিরিয়ড, 2021-এর ফেব্রুয়ারি 2021-এর সেকেন্ড পিরিয়ড, 2021-এর ফেব্রুয়ারি 2020-র সেকেন্ড স্পেশাল পিরিয়ড। ক্লিয়ার? ব্যাস। আমি আর দুটো কনসেপশন আছে, এই দুটো কনসেপশন কিন্তু টোটালি ডিফারেন্ট কনসেপশন, আপনি আজকে নিতে পারবেন না। আমি নেক্সট দিনকে যখন জিএল করবো তার আগে দুটো করাবো। তার আগে আমি একবার রিভিশন করে দিই এই কদিনে কি কি করলাম। ফার্স্ট কোম্পানি, তারপর কোম্পানি কোড, অ্যাসাইন কোম্পানি উইথ কোম্পানি কোড, বিজনেস এরিয়া, ফিসকাল ইয়ার, অ্যাসাইন ফিসকাল ইয়ার উইথ কোম্পানি কোড, field status, assign field status with company code, chart of accounts, assign chart of accounts with company code, posting period, account group, posting period, assign posting period with company code, open and close posting period variant. টোটাল 14 স্টেপস আমরা করে ফেলেছি, ঠিক আছে? আপনি এই 14 স্টেপসকে একটা অন্য কোনো কোম্পানি করে একটু প্র্যাকটিস করে নিন, ঠিক আছে? যে জায়গাতে ডাউট হবে আমাকে নেক্সট ক্লাসে ফার্স্টে দেখিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাস আমাদের স্যাটারডে 10টার সময় করবেন তো সকালে?
আপনি যদি বলেন যে ইভিনিংয়ে 4টের সময় করবো তাও করতে পারেন, যদি আগে থেকে বলে দেন আমার সুবিধা হয়। আমি আপনাকে ফ্রাইডে জানাবো। ফ্রাইডে করে দিন, ঠিক আছে, জানিয়ে দিন এখানে, ঠিক আছে। না না, ফ্রাইডে জানাবো, শনিবার হ্যাঁ ফ্রাইডে বলে দিন, একটু হোয়াটসঅ্যাপ করে দিন, ঠিক আছে। ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক ইউ।